ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 235, আহত 4,000-এর বেশি, বিধ্বস্ত শত শত ভবনের নিচে চাপা অনেকে। গাজার 22 লাখ ফিলিস্তিনিকে মাতৃভূমি থেকে বিতাড়নের নতুন ষড়যন্ত্র ইসরায়েলের, নেতানিয়াহুর দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ। মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদির সমন্বয়ে ইসরায়েল বিরোধী নতুন সুন্নি জোট, মিশরে আঙ্কারা কায়রোর যৌথ বিমান মহড়া। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাসমি। পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখন পর্যন্ত 235 জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির সরকার। আহত হয়েছে 4,000-এর বেশি মানুষ। দেশটির উত্তরাঞ্চল ও রাজধানী কারাকাস এলাকায় এখন কেবলই ধ্বংসস্তূপ, নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে স্বজন হারানোর আর্তনাদ এখন জনপদ থেকে জনপদে। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্র নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিয়েছে প্রকৃতির ভয়ঙ্কর শক্তির কথা। ইতিহাস বলছে পৃথিবীর এর চেয়েও অনেক বড় কম্পনের সাক্ষী হয়েছে। চিলি, আলাস্কা, সুমাত্রা, জাপান কিংবা কামচাটকার মতো অঞ্চলগুলোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পগুলো কেড়ে নেয় লাখো মানুষের প্রাণ। বিশেষজ্ঞদের মতে শুধু ভূমিকম্পের মাত্রা নয়, দুর্যোগ প্রস্তুতি ও অবকাঠামোর সক্ষমতাই নির্ধারণ করে ক্ষয়ক্ষতির মাত্রা। মাত্র কয়েক সেকেন্ডেই বদলে যেতে পারে লাখো মানুষের ভাগ্য। ধসে পড়তে পারে গোটা একটি শহর। সমুদ্রের দানবীয় ঢেউ ভাসিয়ে নিতে পারে জনপদ। মুহূর্তেই কেবল সংখ্যায় রূপ নিতে পারে লাখো মানুষ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত আনে 1960 সালে চিলিতে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 9.5। প্রাণ হারান 1,655 জন। এরপরই আছে 1964 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত আনা 6.2 মাত্রার ভূমিকম্প। এতে নিহত হন 130 জন। সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 2004 সালের ভূমিকম্প। কোনো ভবন ধসে নয়, 9.1 মাত্রার ওই কম্পনের পর তৈরি হওয়া দানবীয় সুনামি কেড়ে নেয় ইন্দোনেশিয়া সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রায় 3.25 লাখ মানুষের প্রাণ। একই মাত্রার আরেকটি ভূমিকম্প 2011 সালে জাপানের তোহোকু অঞ্চলে। এতে নিহত হন 15,000-এর বেশি মানুষ। রাশিয়ার কামচাটকা অঞ্চলেও একাধিকবার কেঁপে উঠেছে পৃথিবী। 1952 সালে 9 মাত্রার ভূমিকম্পে মারা যায় প্রায় 15,000 মানুষ। 2025 সালে একই অঞ্চলে আঘাত আনা 8.8 মাত্রার ভূমিকম্পে অবশ্য কোনো প্রাণহানির খবর মেলেনি।
1906 সালে ইকুয়েডর এবং 2010 সালে চিলিতে আবারও 8.8 মাত্রার ভূমিকম্পে নিহত হন যথাক্রমে 1500 এবং 523 জন। তালিকার বাকি দুই ভূমিকম্পের একটি 1965 সালে আলাস্কায়, মাত্রা ছিল 8.7, আর 1950 সালে ভারতের অরুণাচল প্রদেশে 8.6 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান 780 জন। একই মাত্রার ভূমিকম্প কোথাও সীমিত ক্ষয়ক্ষতি, আবার কোথাও কেড়ে নেয় লাখো মানুষের প্রাণ। সংখ্যাটা নির্ভর করে জনসংখ্যার ঘনত্ব, শহরের অবকাঠামো এবং ভবনের ধরনের উপর। ভূমিকম্প সহনীয় অবকাঠামো আর দুর্যোগ ব্যবস্থাপনা প্রাণ বাঁচায় বহু মানুষের। পৃথিবীর শক্তিশালী এই 10টি ভূমিকম্পের ইতিহাস কেবল প্রকৃতির ভয়ঙ্কর শক্তির গল্পই নয়, বরং মানুষের প্রস্তুতি আর টিকে থাকার লড়াইয়েরও এক নির্মম দলিল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রায় 10 বছর ধরে চলা বিচারের এই প্রক্রিয়াকে নরক বলে মন্তব্য করেছিলেন নেতানিয়াহু। এই সময়ে 98টি শুনানির মধ্য দিয়ে তার সেই নরকের একটি পর্বের অবসান এবার শেষ হলো। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে 2016 সালে। 2019 সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে দামি উপহার গ্রহণ করেছেন। এবার আদালত চূড়ান্ত যুক্তিতর্কের পর্যায়ে প্রবেশ করবে। এরপরই মামলাটির রায়ের পর্যায়ে যাবে। দেশে দায়ের করা এই দুর্নীতির 3টি মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিকে গাজা উপত্যকার 22 লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে এবার নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে। ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করতে একটি বৈঠকে মিলিত হয়েছেন, যাতে ইসরায়েলের বিতর্কিত দুই সংস্থা শিন বেত ও মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আরও পরিষ্কার হলো ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা। 2023 সালের অক্টোবরে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজায় যে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তার চূড়ান্ত পরিকল্পনা ছিল 22 লাখ জনগোষ্ঠীর এই ভূমিকে দখলে নেয়া। এই কারণে গাজায় যত বেশি সংখ্যক গণহত্যার পথে হেঁটেছে ইসরায়েল। একই কারণে 25 সালের যুদ্ধবিরতি চুক্তির পরও এই উপত্যকায় হত্যাযজ্ঞ থামায়নি দখলদার বাহিনী। ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনাকে কিছুটা ভিন্ন মোড়কে বাস্তবায়ন করতে চেয়েছিলেন ট্রাম্পের আবাসন ব্যবসায়ী জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলিপন্থী দূত উইটকফ। গাজার ধ্বংসস্তূপে তারা অবকাশ যাপন কেন্দ্র গাজা রিভিয়েরা নির্মাণ করতে চেয়েছেন। একই ষড়যন্ত্র বাস্তবায়নে গাজার 70% এলাকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এবার গাজার 22 লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি দেশটির শীর্ষ কর্মকর্তারা ও গোয়েন্দা কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তারা হারেটসকে বলেছেন, তড়িঘড়ি এমন বৈঠক তাদের জন্য বিস্ময়কর ছিল, কারণ অতীতেও বিষয়টি বারবার তোলা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তাহলে কেন এই বৈঠক? এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না যে এই নতুন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া কোনো ক্ষতিপূরণ প্যাকেজের অংশ হতে পারে, কারণ পরিকল্পনাটির রাজনৈতিক বা আন্তর্জাতিক বাস্তবায়নযোগ্যতা নেই। আরব সহ পুরো বিশ্বেই এর ব্যাপক বিরোধিতা রয়েছে। জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের একটি জরিপ বলছে, লিকুদ পার্টির 70%-এরও বেশি ভোটার ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ধারণাকে সমর্থন করে। কেবল গাজা থেকেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও তারা এই ধারণার বাস্তবায়ন চায়। প্রশ্ন উঠেছে, ইরানের শোচনীয় পরাজয়কে ধামাচাপা দিয়ে আগামী নির্বাচনে দলের ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি কি তবে গাজা নিয়ে নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে? ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে ইসরায়েল বিরোধী এক নতুন সুন্নি অক্ষ। এই অক্ষে আছে মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সম্প্রতি মিশরে এক বৈঠকে মিলিত হয়েছেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে 2 দেশ মিশর ও তুরস্ক নিজেদের মধ্যে সামরিক প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত রচনা করেছে। ইসরায়েলের নাকের ডগায় মিশরে হয়ে গেছে কায়রো আঙ্কারা যৌথ বিমান মহড়া। মিশরকে
পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানের প্রযুক্তি সহায়তা দিচ্ছে তুরস্ক। এবার নতুন এক কৌশলগত সম্পর্কের বন্ধনে মিশর ও তুরস্ক। ইসরায়েলের সীমান্তবর্তী দেশ মিশরকে বরাবরই শত্রু রাষ্ট্র বলে গণ্য করে তেল আবিব। ইরান যুদ্ধের পর তুরস্ক হয়ে উঠেছে ইসরায়েলের নয়া শত্রু। মধ্যপ্রাচ্যে একমাত্র তুরস্ককেই নিজের জন্য সবচেয়ে বড় বিপদ বলে বিবেচনা করে ইসরায়েল। সম্প্রতি দুটি ঘটনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে। গেল 4 থেকে 17 জুন মিশরের যৌথ বিমান মহড়া চালিয়েছে তুরস্ক ও কায়রো। আর চলতি সপ্তাহেই মিশরের আল আলাইমেইন শহরে বৈঠকে বসেন মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 4 দেশের একটি সমন্বিত কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুদেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে মিশরের অংশীদার হওয়া, যা কায়রো ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার ইঙ্গিত। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক তুর্কি প্রতিষ্ঠান অ্যাসিলসান সম্প্রতি অ্যাসিলসান ইজিপ্ট নামে মিশরে একটি আঞ্চলিক অফিস চালু করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জন্ম নিয়েছে নতুন সমীকরণ। মিশরের সঙ্গে এই সহযোগিতার মধ্য দিয়ে সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক দেশকেও আকৃষ্ট করতে চায় তুরস্ক। এতে প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা ও আর্থিক শক্তির সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে, যা বহুমাত্রিক সুফল বয়ে আনবে। ইরান যুদ্ধের পর ক্রমে জটিল হয়ে ওঠা আঞ্চলিক বাস্তবতায় কায়রো আঙ্কারা সামরিক অংশীদারিত্বের গুরুত্ব অত্যন্ত বেশি বলেই মনে করা হচ্ছে। ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে ইসরায়েলি প্রভাব বৃদ্ধির মুখেও উপসাগরীয় নিরাপত্তা কাঠামো কতটা দুর্বল। এ কারণে মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই 4টি সুন্নি দেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে নতুন সুন্নি অক্ষ বলে সমালোচনা করছে ইসরায়েল। এই সম্পর্ক পূর্ব ভূমধ্যসাগরের উত্তেজনা কমাতে, জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তায় নতুন ভারসাম্য তৈরি করতে এবং লিবিয়ায় রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। সবশেষ খবর, এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তারেক রহমানের শীর্ষ বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানবো আমরা। বেইজিং থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, দুই নেতার বৈঠক তো শুরু হয়ে গিয়েছে, কী ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন এবং আর কোন কোন বিষয়ে গুরুত্ব পেতে পারে এই বৈঠকে, জানাবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে বিশ্ব মঞ্চে বাংলাদেশ এখন আর শুধুমাত্র দর্শকের সারিতে নয়, বরং সে নিজেও এখন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারণ এই বার্তাটি এসেছে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে এবং শীর্ষ নেতাদের যে আতিথেয়তা প্রদর্শন করা হয়েছে, তাতে একেবারেই স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে তারা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। অর্থাৎ বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বাংলাদেশকে যে সম্মান, যে আতিথেয়তা, যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের সরকার প্রধানকে, তাতেই প্রমাণ হয় যে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজেই একজন বলা যায় যে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো সেই যোগ্যতা অর্জন করেছে এবং বিশ্ব নেতৃত্বের মনোযোগ আকর্ষণ করেছে। এবং এই সফর শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে সবার জন্যই এক ধরনের বার্তা নিয়ে এসেছে। এবং বিশেষ করে আজকের যে বৈঠক শি জিনপিংয়ের সঙ্গে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার এই 4 দিনের যে চীন সফর, এই 4 দিনের চীন সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ শুরু হয়েছে কিছুক্ষণ আগে স্থানীয় সময় ঠিক 11টার সময়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়েছে। সেটি প্রায় আধ ঘন্টাব্যাপী বৈঠক, আমরা যতটুকু জানতে পেরেছি সেটি চলবে। এবং এই বৈঠকে দুই নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, বিনিয়োগ, এই সব বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পাবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে আজকে সকালে তিনি তিয়ানমানের স্কোয়ারে গিয়েছিলেন, সেখানে চীনের যারা বীর যোদ্ধা ছিলেন তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এবং এরপরে আমরা দেখেছি যে চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চায়না ন্যাশনাল কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝিউ লোজি, তিনিও সাক্ষাৎ করেছেন। এবং এরপরেই চীনের ঐতিহাসিক গ্রেট হলে
বৈঠকে বসেছেন দুই নেতা। জাকারিয়া, চীনের আরেকটি প্রেসিডেন্ট শি প্রসঙ্গে জিনপিং এবং জানতে তারেক চাই যে রহমান। এই শীর্ষ বৈঠকের পর প্রধানমন্ত্রীর পরবর্তী এজেন্ডায় কি কি বিষয় রয়েছে জানাবেন? আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আসলে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর ছিল 4 দিনব্যাপী, সেটির আনুষ্ঠানিকতা শেষ হয়ে বলা যায় যে শেষ হয়ে যাবে। এরপরে তিনি বৈঠকের পরে তার একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে তিনি চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে তার সেই কমিউনিস্ট পার্টির মিউজিয়াম অর্থাৎ জাদুঘর পরিদর্শন করতে যাবেন এবং এরপরেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে ফিরে আসবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে স্থানীয় সময় 3:30 অর্থাৎ বাংলাদেশ সময় 1:30টার দিকে তিনি ডেক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে চলে যাবেন এবং সেখান থেকে বিকেল 5টায় ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ 4 দিনের এই চীন সফর মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাচ্ছে এই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়েই। এবং তার এই বৈঠকটি মানে তার যে সফর অর্থাৎ গত রবিবার তিনি মালয়েশিয়া দিয়ে যে সফরটি শুরু করেছিলেন, আজকে চীন সফরের মধ্য দিয়ে বেইজিংয়ের এই বৈঠকের মধ্য দিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার এই 6 দিনের মানে সফর শেষ হয়ে যাচ্ছে। এবং এই সফরের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তিনি হয়তো আজকে চলে যাবেন কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তিনি নিয়ে যাবেন একটি আত্মমর্যাদা, একটি আস্থা এবং সম্ভাবনার এক নতুন দিগন্ত। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, চীনের বেইজিং থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাকারিয়া, তিনি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সফরের নানা প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। এই সফর নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। সফরের নানা দিক নিয়ে আলোচনা করতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়ে মিং সংনা। স্বর্ণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে কিভাবে মূল্যায়ন করবেন এবং ভূরাজনৈতিক এই বৈঠক কি বার্তা দেবে বলে মনে করছেন আপনি, জানাবেন? ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে গত বছর চীন এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এখন পরবর্তীতে দুদেশের সম্পর্ক কিভাবে আরো সামনে উন্নয়ন করা যায়, তো তার জন্য আসলে আজকের এই বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তা আমাদের পরবর্তী সম্পর্ক উন্নয়নের জন্য একটা পথ নির্দেশনা দিয়ে দেবে। তো চীন সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পক্ষে এবং চীন সবসময় কৌশলগত দৃষ্টি থেকে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের দিক থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পক্ষে। যেমন দুদেশের সম্পর্ক আসলে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং গ্লোবাল সাউথ এই 3 স্তর থেকে সেটা দেখে আসছে। তো আজকের বৈঠক আমরা বিশ্বাস করি এমন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চয়ই দুই দেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। আর তাছাড়া আপনারা জানেন এখন সারা বিশ্ব তো এখন মানে 100 বছরের মধ্যে আসলে অপূর্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তো বিশ্ব এখন ভূ রাজনৈতিক সংকট, তারপর জ্বালানি সংকট, তারপর জলবায়ু পরিবর্তনের সংকটের সম্মুখীন হচ্ছে। তো এইসব দিক থেকে দুই দেশ ভবিষ্যতে আর কিভাবে সহযোগিতার সম্প্রসারণ করা যায় তাও নির্ভর করে আজকের বৈঠকের উপরে। এবং আরেকটা বিষয় আমি জোর করে বলতে চাই, সেটা হলো দুই দেশ যেমন দ্বিপাক্ষিক ক্ষেত্রে আমরা সব সময় বলি যে হ্যাঁ, দুই দেশ হলো খুব ভালো বাণিজ্যিক অংশীদার। চীন আসলে টানা 16 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আর তাছাড়া দুই দেশ যেমন এই মাত্র যেটা আয়োজিত হয়েছে কুনমিংয়ে চীন দক্ষিণ এশিয়া এক্সপো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পণ্যগুলো আসলে চীনার বাজারে খুব ভালো একটা সুযোগ দেখা যাচ্ছে। তো বাণিজ্যিক দিক ছাড়া যেমন আঞ্চলিক দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি দুই দেশ সবসময় যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ইতিবাচক শক্তি, আর দুদেশও একসাথে রোহিঙ্গা বিষয় সমাধান করার চেষ্টা করছে। আর তাছাড়া বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় দুদেশ ইতোমধ্যে খুব
অনেক বড় বড় উল্লেখযোগ্য প্রকল্প একসাথে সহযোগিতা করেছে। আর তাছাড়া চীন এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশের সাথে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠা করেছে এবং চীন ইন্ডিয়ান ওশেন ব্লু অর্থনীতি উন্নয়ন সহযোগিতা ফোরাম ইত্যাদি এইসব ব্যবস্থার মাধ্যমে এই দুই দেশ আসলে আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে আরও ভালো করে সহযোগিতা সামনে এগিয়ে যেতে পারবে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু মতামত দেওয়ার জন্য। তুরস্ককে F-35 যুদ্ধবিমান এবং তাদের দেশীয় যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2019 সালে রাশিয়ার F-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের কাছে F-35 বিক্রি না করার যে সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র, ট্রাম্পের এই ঘোষণা তা থেকে সরে আসার ইঙ্গিত। যদিও মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এর বিরোধিতা করছে। আসছে মাসে তুরস্কে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের আগে এটিকে আঙ্কারার জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইউরোপ জুড়ে আবারও রেকর্ড ভাঙছে তীব্র তাপপ্রবাহ। জুনের সব রেকর্ড ভেঙে যুক্তরাজ্যে তাপমাত্রা ছুঁয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে দেশটির হাজারেও বেশি স্কুল বন্ধ কিংবা ক্লাসের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। একই পরিস্থিতি ফ্রান্স, ইতালি ও স্পেনে। কেউ আইস ললি খাচ্ছে, কেউ বা মেতে উঠেছে পানির খেলায়, আবার স্প্রে বোতল দিয়ে সহপাঠীদের গায়ে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করারও চেষ্টা চলছে। দৃশ্যটি যুক্তরাজ্যের লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের জন্য নানা পদক্ষেপ নিয়েছে লন্ডনের এ প্রাথমিক বিদ্যালয়টি। হাঁসফাঁস গরমে শিশুদের পানি শূন্যতা থেকে রক্ষায় নানা স্বাদের শরবত, আইসক্রিমের ব্যবস্থা করেছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। রয়েছে পানিতে খেলার ব্যবস্থাও। এমন ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। শিশুদের জন্য স্কুল কর্তৃপক্ষ দারুণ সব ব্যবস্থা করেছে। স্কুলে সানস্ক্রিন ও অতিরিক্ত টুপির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিশুদের পানি শূন্যতা থেকে বাঁচাতে ওয়াটার স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। এই তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্য ও ওয়েলসের প্রায় 1000 স্কুল বন্ধ বা আংশিক সময়ের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লন্ডনই নয়, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্যের জনজীবন। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। প্রখর রোদ ও অসহনীয় গরমে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ছাড়িয়ে গেছে 36 ডিগ্রি সেলসিয়াস, যা 1976 সালের পর জুনের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডন এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশে রেড অ্যালার্ট শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই পরিস্থিতি ফ্রান্সেও। দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে গেল সপ্তাহে মধ্য ফ্রান্সের কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গেছে 41 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।